নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৪ মে শনিবার আনন্দবাজার পত্রিকায় উত্তর সম্পাদকীয় নিবন্ধ লিখেছেন অভিনেতা কৌশিক সেন। একে গণতন্ত্রের নিয়তি, এরকমই প্রবন্ধটার এই কি গণতন্ত্রের নিয়তি প্রবন্ধটির শিরোনাম। সেখানে তিনি আমার অত্যন্ত প্রিয় প্রাবন্ধিক, যিনি একই সঙ্গে রাজনীতি নিয়েও লেখেন এবং ক্রিকেট নিয়েও লেখেন, রামচন্দ্র গুহর ইন্ডিয়া আফটার গান্ধী থেকে কিছু কথা বলেছেন। জেবিএস হলডেনের কথা বলেছেন। 56 সালে হলডেন ভারতবর্ষে এসে ভারতের নাগরিকত্ব নেন, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপনার সঙ্গে যুক্ত হন এবং তিনি ভারতকে একটা ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট বলেছিলেন। তখন অনেকেরই তো মনে ধারণা ছিল যে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে, ভারতবর্ষের বলকানাইজেশন অবশ্যম্ভাবী, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৭ বছর পরে ভারতবর্ষ একই আছে, ভারতবর্ষের বলকানাইজেশন হয়নি। সেখানে অভিজিৎ কৌশিকবাবু অনেক কথা বলেছেন, জানেন তো, অসহিষ্ণুতা, গণতন্ত্রের ক্ষেত্র সংকুচিত হচ্ছে, হিন্দু জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছে, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে দেশ ভরে উঠছে। এবং রামচন্দ্র গুহ সম্ভবত টেলিগ্রাফ কাগজে একটা প্রবন্ধে ২০ এপ্রিল বলেছিলেন যে ৭৭ সালে জরুরি অবস্থার পর দেশের মানুষ যেভাবে জরুরি অবস্থার বিরুদ্ধে গণভোট দিয়েছিলেন, এবারের নির্বাচনও নাকি সেই গণভোটের চেহারা নেওয়া উচিত। মোদি শাহ ডুওপলির বিরুদ্ধে গণভোট, কারণ মোদি শাহ কেন্দ্রে ক্ষমতায় আসলে গণতন্ত্র ধ্বংস হবে, ইলেক্টেড অটোক্রেসি হবে এবং একই সঙ্গে সংবিধানকে অদল বদল করা হবে, সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হবে। কৌশিকবাবু নিশ্চয়ই রামচন্দ্র গুহর ইন্ডিয়া আফটার গান্ধীটা ভালোভাবে পড়েছেন। আমি দুবার পড়েছি। দেখুন, রাম গুহর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি সমর্থন করি না, কিন্তু তার লেখা পড়ি। আমি বামপন্থী নই, কিন্তু আমার অত্যন্ত প্রিয় প্রাবন্ধিক হচ্ছেন অশোক মিত্র। তার আপিলা চাপিলা, কবিতা থেকে মিছিলে, বিক্ষিপ্ত অর্ধশতক, কত বই পড়েছি। বই পড়া আমার নেশা। এখন পড়ছি একা এবং কয়েকজন, সুনীল। শেষ করলাম দেবানন্দের আত্মজীবনী রোম্যান্সিং উইথ লাইফ। তো সেখানে রামচন্দ্র গুহ কি বলছেন? প্রথমেই শুরু হয়েছে মির্জা গালিবের চিরাগ ই দাইর, বা ইংরেজিতে করলে হয় টেম্পল ল্যাম্প। 1827 সালে মির্জা আসাদুল্লাহ খান গালিব, তিনি দিল্লির মানুষ ছিলেন, দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। 6 মাস পরে তিনি পৌঁছলেন পবিত্র হিন্দু শহর বেনারসে। সেখানে তিনি ওই চিরাগি দাইর লিখেছিলেন, ইংরেজিতে টেম্পল ল্যাম্প বা টেম্পল লাইট। ইংরেজি তর্জমাটা এরকম: One said, one night to a pristine seer, who knew the secrets of whirling time, Sir, you well perceive that goodness and faith, fidelity and love have all this departed from this sorry land. The father and son are at each other's throat. Brother fights brother. Federation and unity are undermined. Despite all these ominous signs, why has not doomsday come? Why does not the last trumpet sound? Who holds the reins of the final catastrophe? মির্জা গালিব প্রশ্ন তুলেছেন, who holds the reins of the final catastrophe?
সময়টা দেখুন, মুঘল সাম্রাজ্যের সূর্য অস্তমিত, যদিও অভ্যন্তরীণ ও বহিরাগত কারণেই মুঘল সাম্রাজ্যের পতন হয়। ব্রিটিশদের পদধ্বনি শোনা যাচ্ছে। গালিব নিজে ইন্দো গাঞ্জেটিক প্লেনের বাসিন্দা ছিলেন, যেখানে একসময় মুঘল সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে রাজায় রাজায় যুদ্ধ শুরু হচ্ছে। তাই বলেছিলেন, হু হোল্ডস দি রেইনস অফ দ্য ফাইনাল ক্যাটাস্ট্রোফ। কিন্তু ফাইনাল ক্যাটাস্ট্রোফ হয়নি। মুঘলের পরাধীনতা থেকে আমরা ব্রিটিশের পরাধীনতায় চলে গিয়েছিলাম। কিন্তু ফাইনাল ক্যাটাস্ট্রোফ হয়নি, এটা আমাদের পক্ষে আশার কথা, বর্ষার কথা, হবেও না। কিন্তু ওই যে ইকোসিস্টেম, যার মধ্যে রামচন্দ্র গুহ পড়েন, পারকালা প্রভাকরণ পড়েন, যামিনী আইয়ার পড়েন, আরো অনেকে আছেন, তারা যেসব কথা বলছেন, তারা মনে করেন যে সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষার জন্য কিছু কথা বললে সেটা সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট হয়, আর সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে তারা নীরব। চমৎকার না? ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ততদিনই থাকবে যতদিন সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ থাকবেন। ভোট ব্যাংক যদি সংখ্যাগরিষ্ঠ হয়, মিলিয়ে নেবেন, ধর্মীয় অনুশাসন চালু হবে, কিন্তু সেটা হবে না। ভোট ব্যাংক যেসব দেশে সংখ্যাগরিষ্ঠ, সেখানে গণতন্ত্রের আছে, গণতন্ত্রের সাধনা করা চায়, মত প্রকাশের স্বাধীনতা আছে, সমাজ মাধ্যমে সরকার বা রাজশক্তির বিরুদ্ধে লেখা যায় না। লিখলে পরে আপনি প্রশাসনের নজরদারিতে পড়বেন, আপনার হাজতবাস নিশ্চিত, আরো বড় কিছু শাস্তির মুখোমুখি হতে পারে। কিন্তু মানুষের প্রতিবাদ করার একটা সহজাত প্রবণতা আছে। আমি তাই বারে বারে বলি না, প্রতিবাদ হচ্ছে সচেতনতার ভাষা। তাই ভোট ব্যাংক যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেই সমস্ত দেশে মানুষের প্রতিবাদ সেই দেশে করতে পারেন না। তারা কোথায় করেন? যেখানে ভোট ব্যাংক সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে তারা গণতন্ত্রের দাবিতে সরব হন, মিটিং মিছিল করেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন। কিন্তু যখন ভোট ব্যাংক সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তখন তারা আর ধর্মনিরপেক্ষতার কথা বলেন না। বিভিন্ন দেশে তাদের প্রতিবাদ অন্যভাবে সংগঠিত হয়। অনেক চিন্তানায়ক একে বলেন যে গ্লোবালাইজেশন অফ টেরর, অর্থাৎ প্রতিবাদ এক্সপোর্ট হচ্ছে সন্ত্রাসবাদের নামে, মোড়কে গ্লোবালাইজেশন অফ টেরর। কৌশিক বাবু, পারকালা প্রভাকর, যামিনী আইয়ার, 3-4টে নাম বললাম, একটু মনে রাখবেন ইতিহাসের শিক্ষাটা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলায় ভোট আসলেই কিছু মানুষ পথে নেমে পড়েন, জানেন তো? জহর সরকার, হরনাথ চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায়, আরো অনেকে আছেন। আর এদের নেতৃত্ব দেন পূর্ণেন্দু বসু। বামপন্থী লোক, নকশাল মাইন্ডেড লোক। উনি যে জায়গার বিধায়ক ছিলেন, সেই জায়গার মানুষ ওনার সম্পর্কে কি বলেন সেটা কি কখনো শুনেছেন উনি? সেটা যদি ওনার কর্ণ কানে প্রবেশ করত, কর্ণকুহরে, তাহলে লজ্জায় আর রাস্তায় নামতে পারতেন না। তারা ঘুরে ঘুরে প্রচার করছেন, নো ভোট টু বিজেপি। এই জহর সরকার না এই 2021 নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিলেন, বড় বড় কাগজে প্রবন্ধ লিখেছিলেন, পুরস্কারও পেয়েছেন, রাজ্যসভার সদস্য হলেন। আবার যখন পার্থর বান্ধবীর
খাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো, তখন ওনার বিবেক দংশন হলো। বললেন বাড়ির লোক বলেছে ছেড়ে দাও, চুপ করে রইলেন ঘাপটি মেরে। একটু পরেই আবার ঝাঁকের কই হয়ে ঝাঁকে মহিষী নারীর দাসানুদাস হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরা বলছে নো ভোট টু বিজেপি। আগে বলুন তো, যারা বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়, যারা মাছের বাজারে যেভাবে মাছের দরাদরি হয় সেইভাবে চাকরিগুলোকে নিলামে তুলেছেন, বিক্রি করেছেন দরাদরি করে, এক মুহূর্ত তাদের অধিকার আছে রাজ্য শাসন করার? আপনাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে ছেলে মেয়ে নেই, তারা পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার প্রত্যাশা করে না? তাদের চাকরিটা যখন চোরের দল নিলাম করে টাকার বিনিময়ে, তখন মুক্ত খোলেন না? ওই যে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে 1100 দিন পেরিয়ে গেল যে ছেলেমেয়েগুলো বসে আছে, তাদের চোখের জল আপনাদের মনে কোনো প্রভাব ফেলে না? এতটাই দাসানুদাস হয়ে গেছেন? ইটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য এত লোভ, কিছু ভাতা, কিছু মহিষী নারী আপনার দিকে একটু এদিক ওদিক তাকাবেন, এতেই জীবনের সার্থকতা? নিজেদের বুদ্ধিজীবী বলেন, লজ্জা করে না? লজ্জার মাথা খেয়েছেন? রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারেন? লোকে তো বলে না আপনাদের এই যে বুদ্ধিজীবী আসছে। নিজেদের কোথায় নামিয়েছেন, কি হাসির খোরাকে পরিণত করেছেন। নো ভোট টু বিজেপি। আপনার নো ভোট টু বিজেপি বলার অধিকার তখনই জন্মাবে যখন আপনি দর্তহীন ভাষায় এইসব দুর্নীতির প্রতিবাদ করবেন। দুর্নীতির প্রতিবাদ করুন, তারপরে আপনার গণতান্ত্রিক মত জানাবেন, নো ভোট টু বিজেপি, কেউ বারণ করছে না। কিন্তু চোরেদের আড়াল করার জন্য নো ভোট টু বিজেপি বলে ঘুরে বেড়াচ্ছেন, প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করছেন, মানুষকে আহ্বান জানাচ্ছেন। আপনাদের আহ্বানে কিছু হবে না। ভোট আসলেই আপনারা নেমে পড়েন এবং আপনাদের কি বলবো আর কি, পরিকাঠামো সমস্ত দিক থেকে শাসক দল যে সহায়তা করে সেটা বুঝতে আর কারোর অসুবিধা নেই। 21 সালে যেটা হয়েছিল 24-এ সেটা হবে না। 21-এর নির্বাচনের আগে পার্থ, মানিক, বালু, একগুচ্ছ কর্তা আমলা জেলে যায়নি, এতজনের বিরুদ্ধে তদন্ত হয়নি, সন্দেশখালি হয়নি। এটা মাথায় রাখবেন। সামান্য চক্ষু লজ্জাটুকু থাকলে এইভাবে ক্যাম্পেইন করতেন না। আপনি করতে পারেন নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, আপনার অধিকার আছে, বলতেই পারেন বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু একই সঙ্গে আপনাদের বলা উচিত যে নো ভোট টু মমতা এন্ড তৃণমূল বলা উচিত। কারণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থাকে এরা ধ্বংস করে দিয়েছে, এদের কোনো ক্ষমা নেই। আপনি অন্ধ থাকলে প্রলয় কিন্তু বন্ধ থাকবে না। কৌশিক সেন বলছেন বিজেপির কোনো অধিকার নেই তৃণমূলের দুষ্কর্মের প্রতিবাদ করার। বিজেপি এই রাজ্যে আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন। এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর থেকে 67 পর্যন্ত টানা কংগ্রেসকে দেখেছে, দুটো যুক্ত ফ্রন্টের ব্যর্থ পরীক্ষা দেখেছে, আবার কংগ্রেসকে দেখেছে, 34 বছরের বামকে দেখেছে, 13-14 বছর তৃণমূলকে দেখেছে, বিজেপিকে দেখেনি। অন্য রাজ্যে বিজেপি কি করেছে সেটা দিয়ে বিবেচ্য হবে না। বাংলায় তৃণমূলের বিকল্প বিজেপি, বাম কংগ্রেস নয়। মানুষ বাম কংগ্রেসের মিছিলে যেতে পারেন, কিছু ভোটও পেতে পারেন, অধিকাংশ আসনে বামেদের জামানত জপ্ত হবে। যারা 34 বছর বাংলা শাসন করেছে তাদের কাছ থেকে
মানুষ নতুন কিছু প্রত্যাশা করে না। ধর্মনিরপেক্ষ সিপিআইএম এর রাজ্য সম্পাদক জনবিন্যাসের সুবিধা নিতে মুর্শিদাবাদে গিয়ে লোকসভায় লড়ছেন। প্রথমে লড়েছিলেন এন্টালি বিধানসভায়, সুলতান আহমেদকে হারিয়েছিলেন 2001-এ, তারপরে চলে গেলেন রাজ্যসভায়, তারপরে কলকাতা উত্তর পূর্বে জিতলেন, হারলেন, রায়গঞ্জে গেলেন, জিতলেন, হারলেন, চণ্ডীতলায় বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন, আইএসএফ এর সঙ্গে জোট করে ভাবলেন আবার ওই জনবিন্যাসের সুবিধা নিয়ে বিধানসভায় যাবেন, এবার জনবিন্যাসের সুবিধা নিয়ে মুর্শিদাবাদে দাঁড়িয়েছেন। এই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। শুনুন, এখনো পর্যন্ত 191টা আসনে দুদফায় ভোট হয়েছে। বিজেপি তথা এনডিএ 85টা ন্যূনতম, 90 থেকে 92 সর্বোচ্চ পাচ্ছে। এর মধ্যে তামিলনাড়ুর 39 এবং কেরলের 20টা আছে, মানে 59টা আসন যেখানে বিজেপি আগের বার কোনো আসনই পায়নি, সেখানে হয়তো দুটো আসন পাবে। তাহলে ধরুন 191টার মধ্যে 60টা বেরিয়ে গেল, পড়ে রইল 131। 131টা আসনের মধ্যে এনডিএ ন্যূনতম 85, সর্বোচ্চ 90 থেকে 92টা পেতে পারে। মিলিয়ে নেবেন 4 জুন প্রথম দুদফায় যে ভোট হয়েছিল তার প্রেক্ষিতে বললাম। তাই বাংলার জনগণ সাবধান, আবার এরা নেমে পড়েছেন আপনাদের ভুল বোঝাতে, বিভ্রান্ত করতে। বাংলার মানুষকে এবার গণভোট দিতে হবে। আপনারা কি চান? চুরি, জোচ্চুরি, চাকরি চুরি, সর্বক্ষেত্রে দুর্নীতি, মিড ডে মিলের চাল চুরি, খাদ্য চুরি, কি চান? শুধু লক্ষ্মীর ভান্ডার, মাতৃশক্তি, লক্ষ্মীর ভান্ডার পায়, ভালো কথা। অন্যান্য অনেক রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু আছে, সেখানে মাতৃশক্তি আরো বেশি নগদ পান। বিজেপি তো বলেছে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, 3000 টাকা প্রতি মাসে, প্রতি বছর এসএসসি হবে, সব সরকারি শূন্য পদে নিয়োগ হবে, পুলিশকে রাজনীতির প্রভাব মুক্ত করতে হবে, প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে শুধু লক্ষ্মীর ভান্ডারের আশায় ভুলে থেকে আপনারা কি এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখবেন, নাকি সর্বভারতীয় রাজনীতির মূল স্রোতের সঙ্গে মিশবেন, যাতে বিনিয়োগের খরা কাটে, কর্মসংস্থানের সুযোগ বাড়ে? চয়েস আপনাদের হাতে। তবে জনগণ সাবধান, আবার রাস্তায় নেমে পড়েছেন এই তথাকথিত ভণ্ডরা, নিজেদের যারা বিদ্বজন বলে জাহির করেন।